যখন আমরা আবিষ্কার করলাম আমাদের গোপন তথ্য আরও মানুষের কাছে আছে এবং তারা রীতিমতো ভয়ঙ্কর। আজকের দিনটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ একটা দিন। তবে কুসুমের দিনটা একটু খারাপ গিয়েছে। জঙ্গলের ভেতর মন্দিরটা খুঁজে বের করে বাড়ি ফিরতে ফিরতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। সেই জন্য অবশ্য সে প্রচুর বকাঝকা শুনেছে। এমনকি তার উপর কারফিউ জারি করা হয়েছে। অনেক কষ্টে বুঝিয়ে রাজি করানো হয়েছে কালকে, যে কালকে সবাই একটা বনভোজন করা হবে এবং আমরা তারপরেই ঢাকা চলে যাব। বনভোজন করা হলে দুপুরে বাড়ি ফিরতে হবে না। আমরা যদি ঘোরাঘুরি করি এবং ঘোরাঘুরি করে কাল সত্যি সত্যি চান খায়ে সোনার কলসিটা বের করে ফেলতে পারি, তাহলে সেটা নিয়ে এত হইচই হবে যে সবার 7 খুন মাফ হয়ে যাবে। যাই হোক, যে কারণেই হোক, ছাদু মিয়া আমাদেরকে রাত্রে বেশ যত্ন করে খাইয়েছে। জালু মামা তার রান্নার অনেক প্রশংসা করেছিলেন, কিন্তু খাবার অনেক ঝাল। আর কোরমার মাংস ডাল দিয়ে ধুয়ে ধুয়ে খেতে হয়েছে। তবে সব মিলিয়ে আমরা এতটা উত্তেজিত যে এই সব ছোটোখাটো বিষয় আমরা লক্ষ্য করছি না। শুধু তাই নয়, রাতে খাওয়ার সময় জালু মামার সাথে প্রথমবার টেলিফোনে কথা বলেছি। ছাদু মিয়া হঠাৎ টেলিফোনটা নিয়ে আমার কাছে হাজির, তারপর বলল, নাও কথা বলো। আমি টেলিফোনটা কানে লাগাতেই জালু মামা চিৎকার করতে শুরু করে দিলেন, তোরা পেয়েছিস কি? একবার টেলিফোন পর্যন্ত করলি না? আমি এবার আরও জোরে চিৎকার করে বললাম, কিভাবে টেলিফোন করবো মামা, তুমি তো পুরো নাম্বারটা দেওনি। 100 বার দিয়েছি আমি। না মামা, তুমি একটা নাম্বার কম দিয়েছো। মামা একটু নরম হলেন, তারপর বললেন, তোদের খবর কি? ছাদু মিয়া তো ফিরে এসেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে? আমি বললাম, সে অনেক লম্বা কাহিনী মামা, দেখা হলে বলবো। মরতে মরতে কোনোভাবে বেঁচে গিয়েছি আর কি। পরে বলবো মামা, বাদ দাও, এখন ভালোই আছি। তোমার ঝামেলাটা কি মিটেছে? মামা একটু ইতস্তত করে বললেন, না মানে ও মানে হয়েছে কি, মানে যাই হোক, তার মানে মানে আমি বুঝলাম ঝামেলা মিটে নাই। জিজ্ঞাসা করলাম, আচ্ছা আম্মু কি জানে তুমি আমাদেরকে এভাবে ফেলে ঢাকা চলে গেছো? মামা আবারও ইতস্তত করলেন, তারপর বললেন, না মানে মানে হয়েছেটা কি, মানে মানে বলছিলাম কি জানো? বুঝলাম মামা বাসাতেও জানায়নি। যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছে। আম্মু খালি খালি দুশ্চিন্তা করতো। তাছাড়া এই ব্যাপারটা নিয়ে মামাকে ব্ল্যাকমেলও করা যাবে পরে। আমি এখনই চেষ্টা করলাম, বললাম, মামা, টাকা পয়সা নিয়ে খুব ঝামেলায় আছি। ঝামেলা? হ্যাঁ, কিসের ঝামেলা? যাই হোক, আপাতত ম্যানেজ করছি। যখন দেখা হবে তুমি ব্যবস্থা করো কিন্তু, ঠিক আছে? মামা এবার একটু ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, করবো 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 আমি। আর রঞ্জুর কি খবর? শরীর ঠিক হয়েছে? একবার পেট ভরে খেয়ে ঠিক হয়ে গেছে, শুধু শুধু সেটা বলারই বা দরকার কি? মামা একটু টেনশানে থাকুক। বললাম, আগের থেকে ভালো মামা, কিন্তু এখনও শরীর বেশ দুর্বল। হঠাৎ করে উঠে দাঁড়ালে তার মাথাও ঘোরে। মামা এবার কাচুমাচু গলায় বললেন, যাই হোক, একটু দেখে শুনে রাখিস। আমি পরশু চলে আসবো, পরশু না হলে পরের দিন গ্যারান্টি। আমি উদাস গলায় বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আজ রাতে কাউসার আমাদের সাথে ঘুমাতে আসবে না, তার দরকারও নাই। তার কারণ ছাদু মিয়া ঘরগুলোতে লোকজন আছে। শুধু তাই না, এই গ্রামে ইলেকট্রিসিটি নাই বলে উঠানে একটা জেনারেটরও বসানো হয়েছে। সেটা বিকট শব্দ করে জ্বলছে এবং সেই জেনারেটর দিয়ে লাইট জ্বালানো হয়েছে। তার আলোতে পুরা জায়গাটা দিনের আলোর মতো হয়ে আছে। আজ রাতে যা কিছুই হয়ে যাক, জিনের ঘোড়া নিশ্চয় আর আসবে না। আমি আর রঞ্জু আমাদের ঘরের দরজা বন্ধ করে শুয়েছি, তখনই দরজায় শব্দ হলো, আর তার সাথে সাথে সাধু মিয়ার গলার স্বর। আমার নাম মোটেও অফু না, আমার নাম অপু। সেটা নিয়ে মাথা না ঘামিয়ে দরজাটা খুললাম। বাইরে ছাদু মিয়া এবং তার পেছনে 2 জন মানুষ, তাদের হাতে 2টি বড় বড় কার্টুন। ছাদু মিয়া বলল, তোমাদের তো ঘরে জায়গা আছে, এখানে কয়টা যন্ত্রের বাক্স রাখবে স্যারেরা? পাশে একটা বিছানা, কাউসার নাই তাই বিছানাটা খালি। এখানে যন্ত্রপাতি রাখলে অবশ্য কোনো সমস্যা নেই। আমি দরজা থেকে সরে মানুষ 2 জনকে ঘরে ঢুকতে দিলাম। রঞ্জু বিছানায় বসে জিজ্ঞাসা করলো, কি যন্ত্র এইগুলো? মানুষগুলো বাক্স 2টা খুব সাবধানে বিছানার উপর রাখলো। একজন বলল, কিছু সনিক সেন্সর আর কিছু ডিনামাইট। আমি আর রঞ্জু একসাথে চিৎকার করে বললাম, ডিনামাইট?
মানুষটা খুবই স্বাভাবিক গলায় বলল। হ্যাঁ, কোনো সমস্যা? আমি বললাম, না মানে ডিনামাইট তো ঘরে কেউ রাখে না। কোথাও তো রাখতে হবে, এইখানে রাখলাম, সমস্যা কি? রাত্রে আগুন জ্বালিও না, নিচ থেকে তো আর এক্সপ্লোড করবে না। না, কিন্তু রঞ্জু আমার থেকে একটু ভালোভাবে বলল। কিন্তু ডিনামাইট দিয়ে আপনারা কি করবেন? আমরা জায়গাটার সিসমিক স্টাডি করছি। আমি অবশ্য কিছু বুঝলাম না, কিন্তু আমাদের জ্ঞানের সাগর রঞ্জু বুঝে গেল এবং বলল, এখানকার খনি দেখবেন? না, ঠিক খনি না, মাটির বেশি গভীরে দেখব না, অল্প গভীরে আর্কিওলজিক্যাল ফেনোমেনন খোঁজা হবে। আমি বললাম, কি আ আ রঞ্জু অবশ্য পুরাটা বলল। আর্কিওলজিক্যাল বিষয়? হ্যাঁ, এখানে আছে। সন্দেহ করা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি সন্দেহ করা হচ্ছে? 150 বছর আগে এখানে একটা ডাকাত ছিল, তার নাম চানখাও ডাকাত। সেই ডাকাত আশেপাশের সব জমিদারের ধন সম্পত্তি লুট করে এখানের কোনো একটা জায়গায় পুঁতে রেখেছে। আমরা সেই জায়গার খুঁজে বের করার চেষ্টা করছি। আমি রঞ্জুর দিকে তাকালাম, রঞ্জু আমার দিকে তাকালো, তারপর দুইজনই তোতলাতে লাগলাম। চা চা, চা? আম, হ্যাঁ, চানখা নটোরিয়াস ডাকাত। মানুষগুলো চলে যাচ্ছিল। আমি অনেক কষ্টে নিজেকে সামলে জিজ্ঞাসা করলাম, সেই চানখা ডাকাতের ধন সম্পত্তি পেলে কি করবেন? মানুষটা এবার হাসলো, বলল, গুপ্তধন পেলে কি করে? নিয়ে যায়, আমরাও নিয়ে যাব। কিন্তু 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 কি? আমি সেই কিন্তু কি সেটা বলতে পারলাম না। তারপর একটু চেষ্টা করে বললাম, আচ্ছা আপনারা কি সরকারি লোক? না, আমরা প্রাইভেট, সরকারের সাথে যোগাযোগ আছে। আপনার আপনারা কি আমেরিকান কোম্পানি? হ্যাঁ, আমাদের কোম্পানি সারা পৃথিবীতে গুপ্তধন খুঁজে বেড়ায়। মাত্র কয়েকদিন আগে সাউথ আমেরিকার কাছে একটা জাহাজ পেয়েছে, সোনা বোঝায়, কয়েক বিলিয়ন ডলার। চানখার ধন সম্পদ কয়েক বিলিয়ন ডলার? আরে না না, এটা অনেক কম, খুব বেশি হলে কয়েক মিলিয়ন ডলার হবে। তবে একটা নীলকান্ত মণির কথা শুনেছি, সেটা যথেষ্ট দামি হতে পারে যদি পাওয়া যায়। আরেকজন এই মানুষটির সাথে এসেছে, এতক্ষণ একটা কথাও বলেনি। সে এবারে বিরক্ত হয়ে বলল, তুমি বাচ্চা পোলাপানদের সাথে কি ভেতর ভেতর শুরু করেছ? এটা আমাদের কোম্পানির ফাংশনালিটি কি বুঝবে? যে মানুষটা কথা বলছে সে বলল, আহা, ইয়াং মাইন্ড, কিউরিসিটি আছে, জানতে চাইছে, বললে দোষ কি? রঞ্জু অনেকক্ষণ কথা বলেনি, এইবারে বলল, এরকম সিসমিক রিডিং দিয়ে তো মাটির নিচে পাথরের স্তর বের করে, আপনারা মাটির কাছাকাছি গুপ্তধন কিভাবে বের করবেন? মানুষটা রঞ্জুর পিঠে থাবা দিয়ে বলল। স্মার্ট কিট। তারপর হাসি হাসি মুখে বলল, এটা হচ্ছে এআই বেসড নিউ টেকনোলজি। এআই মানে বুঝেছো? রঞ্জু মাথা নাড়ল, বলল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভেরি গুড। আমরা কয়েকটা জায়গায় এক্সপ্লোশন করব, সনিক সেন্সরগুলো সিগন্যাল পিক করবে, সেই সিগন্যাল এআই দিয়ে অ্যানালাইসিস করা হবে, নিখুঁত ম্যাপিং করে দিবে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের কতদিন লাগতে পারে? 2-3 দিন, সেন্সর বসাতে সময় লাগে। যে মানুষটা কথা না বলে মুখ ভোঁতা করেছিল সে এবারে তার সঙ্গী মানুষটাকে রীতিমতো ধাক্কা দিয়ে বের করে নিয়ে গেল। মানুষটা বের হয়ে যেতে যেতে বলল, খুব সাবধান, ঘরে কোনো রকম আগুন জ্বালাবে না, ভেরি ডেঞ্জারাস। আমি আর রঞ্জু কিছু না বলে মাছের মতো তাকিয়ে রইলাম। মানুষগুলা চলে যাওয়ার পর দরজা বন্ধ করে বিছানায় একজন আরেকজনের দিকে তাকিয়ে কিছুক্ষণ কোনো কথা না বলে বসে রইলাম। কেউ কোনো কথা বলতে পারলাম না। তারপর আমি বললাম, বুঝলি? রঞ্জু মাথা নাড়ল। আমি আবার বললাম, কি বুঝলি? আমরা বাঘের লেজে ধরেছি। বাঘ এখনও জানে না, যদি জানে তাহলে খবর আছে। আমরা উত্তেজনায় ছটফট করতে থাকলাম।
দুজন চাপা গলায় নিজেদের ভিতর কথা বলি। একটা গ্রাম্য কবিতা দিয়ে যেটা শুরু করেছি, এটা যে এইরকম একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে কে জানতো। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে থাকি আমরা, চোখে ঘুম আসে না, অনেকক্ষণ ছটফট করতে থাকি এবং তারপর উঠে বসি। রঞ্জুকে ডেকে বললাম, এই রঞ্জু, রঞ্জু ঘুমিয়ে গেছিস? না, কেন? একটা কাজ করলে কেমন হয় বলতো? কি কাজ? এদের যন্ত্রপাতিগুলো নষ্ট করে রাখি, তাহলে কেমন হয়? রঞ্জু লাফ দিয়ে উঠে বসলো। তোর মাথা খারাপ হয়েছে? তুই ডিনামাইট খাটাইটি করবি? না মানে আমি সেটা বলছি না, বলছি ডিনামাইট ঘাটাঘাটি করবো না, কিন্তু সেন্সর না কি আছে না, সেগুলো যদি নষ্ট করে দিই, যেন কিছুতেই চানখার গুপ্তধন ওরা খুঁজে না পায়। সেটা কিভাবে করবি? খুবই সোজা, সেন্সরগুলোতে পানি দিয়ে ভিজে রাখবো। যে কোনো ইলেকট্রিক জিনিস পানি দিয়ে ভিজে রাখলে নষ্ট করা যায় না। আচ্ছা। অন্ধকারে রঞ্জুর মুখ আমার দিকে তাকালো, খানিকটা অবিশ্বাসের গলায় বলল, তুই সত্যি এটা করতে চাস? ধরা পড়লে চিন্তা করতে পারিস কি হবে? আরে ধরা পড়বো কিভাবে? আমি তো আর বালতি বালতি পানি ঢালবো না, ফাঁক ফোকর দিয়ে একটু একটু পানি ঢেলে রাখবো। রঞ্জু ইতস্তত করে বলতে থাকে। কিন্তু আমি বললাম, ঠিক আছে, তাহলে একটা বাক্স আগে খুলে দেখি, ঝামেলা হলে কিছু করব না, আবার বাক্সটা বন্ধ করে রাখবো। শেষ পর্যন্ত রঞ্জু রাজি হলো। বাইরে জেনারেটর দিয়ে লাইট জ্বালানোর কারণে ঘরের ফাঁক দিয়ে আলো ঘরের ভেতর এসেছে। সেই আলোতে হাতে হাতে আমরা একটা কার্টুনের সামান্যটা খুললাম। ওপরে একটা কাপড় দিয়ে ঢাকা, কাপড় সরিয়েই রঞ্জু চাপা আর্তনাদ করে উঠল। তারপর বলল, ইয়া মাবুদ। আমি বললাম, কি হয়েছে? রঞ্জু চাপা গলায় বলল, দেখ ভিতরে কি। আমি আবছা অন্ধকারে পরিষ্কার দেখতে পেলাম একটা রাইফেলের মতো অস্ত্র। সিনেমার ভিলেনরা এইরকম জিনিস দিয়ে গুলি করে। রঞ্জু চাপা গলায় বলল, AK-47। সর্বনাশ। আমি বললাম, আর দেখার দরকার নাই, বাক্স বন্ধ কর, বাক্স বন্ধ কর। আমরা তাড়াতাড়ি কার্টুন বন্ধ করে নিজেদের বিছানায় ফিরে আসলাম। কি সর্বনাশ ব্যাপার! মানুষগুলো AK-47 দিয়ে কী করবে? ওরা নিশ্চয়ই স্বাভাবিক মানুষ না, নিশ্চয়ই ভয়ঙ্কর ডাকাত, চানখাট থেকেও ভয়ঙ্কর ডাকাত। কিছুক্ষণ পর আমি বললাম, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? আবার কি কাজ? ওদের AK-47টা নষ্ট করে দিই আমরা। রঞ্জুর প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা হলো। তারপর জিজ্ঞাসা করলো, কি বললি? আমি বললাম, আরে বললাম ওদের AK-47টা নষ্ট করে রাখলে কেমন হয়। রঞ্জু তোতলাতে লাগলো, না না না। হ্যাঁ নষ্ট। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো, কিভাবে নষ্ট করবি? নলের ভিতরে ঠেসে ঠেসে মাটি ভরে রাখবো। তাহলে নষ্ট হয়ে যাবে? কিছু তো একটা হবে, ধর গুলি ফেটে যাবে। রঞ্জু অবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো, তারপর বলল, যদি ধরা পড়ি? তখন দেখা যাবে। কাজেই তখন আমি আর রঞ্জু মিলে আমাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক একটা কাজ করলাম। মেঝেটা মাটির, সেখান থেকে খামচে খামচে মাটি বের করে AK-47 নলে ঢুকিয়ে রাখলাম। প্রথমে একটা বড় টুকরা, তারপরে ঝুরঝুরে মাটি। কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভালো করে ঠেসে দিলাম যেন কাত করলেও পড়ে না যায়। তারপর নলটা ভালো করে মুছে আগের মতো করে রেখে দিলাম। এই রকম কাজ করে রাতে ঘুম আসবে আমরা কেউ চিন্তাও করিনি, কিন্তু শেষ পর্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম টিসটাস মহিলা হাতে AK-47 নিয়ে গুলি করতে করতে আমাদের দিকে ধাওয়া করছে এবং আমরা জীবন নিয়ে পালাচ্ছি।